আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা আমরা বলতেছিলাম যে 7.1 হচ্ছে ট্রায়াঙ্গেল নিয়ে, আর 7.2 এর সেগুলো হচ্ছে কোয়াড্রিল্যাটারাল নিয়ে। তো তাইলে দেখি কোয়াড্রিল্যাটারালে আমি আসলে একবার একটা কোয়েশ্চেনে একটা এমসিকিউ দেখছিলাম, ঠিক আছে? এমসিকিউটা দেখে আমি নিজেই কারেক্ট আনসার বুঝতেছিলাম না যে কি হবে। তো ওখানে কোয়েশ্চেনটা ছিল যে একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করতে হইলে তোমার মিনিমাম কয়টা প্যারামিটার জানা লাগবে? মিনিমাম কয়টা প্যারামিটার জানা লাগবে? তো সেটা হচ্ছে কি জানো? আনসার হচ্ছে 5। খুব ভালো মতো মাথার মধ্যে এটা ঢুকায় ফেলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। টু ড্র আ কোয়াড্রিল্যাটারাল, আমি এটা বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি, ঠিক আছে? টু ড্র quadrilateral মানে এভাবে দেখাইলাম। ওকে, হাউ মেনি প্যারামিটারস ইউ নিড? হাউ মেনি প্যারামিটারস ইউ নিড টু নো, মানে কয়টা জিনিস জানা থাকলে তুমি কি করতে পারবা? একটা কোয়াড্রিল্যাটারাল আঁকতে পারবা। দ্য আনসার ইজ 5। এখন 5 যে সেটা আমরা কিভাবে বুঝি? তোমাদের বইয়ে, সবার কাছে আশা করি বই আছে, পেজ নাম্বার 155 এ আসো, কনস্ট্রাকশন অফ কোয়াড্রিল্যাটারাল। এইখানে দেখো, একটু আসো সবাই, আমি চাই তোমরা সবাই একটু দেখো। এই যে এরকম একটা জিনিস আছে, এই যে এই জিনিসটা কনস্ট্রাকশন অফ কোয়াড্রিল্যাটারাল, দেখো এখানে লিস্ট করা আছে কয়েকটা জিনিস, এগুলোই আমরা এখন ডিসকাস করব, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে কি যে একটা কোয়াড্রিল্যাটারাল যদি ড্র করতে হয়, তোমার এই যে 5টা সেট অফ ইনফরমেশন আছে না, এই 5টার মধ্যে যে কোনো একটা সেট অফ ইনফরমেশন তোমার জানা থাকা লাগবে। মানে কি? মানে হচ্ছে নাম্বার 1 এ দেখো তোমার এখানে বলছে 4 সাইড এন্ড অ্যাঙ্গেল। তার মানে কি, তুমি যদি 4টা সাইডের লেংথ জানো এবং একটা অ্যাঙ্গেল জানো, তুমি কোয়াড্রিল্যাটারালটা আঁকতে পারবা। তো তাহলে কয়টা জিনিস জানতে হচ্ছে তোমার? 4টা সাইডের লেংথ প্লাস হচ্ছে কি একটা অ্যাঙ্গেল, তাহলে 5টা জিনিস জানতে হচ্ছে তোমার। নাম্বার 2 তে দেখো 4 সাইড এন্ড আ ডায়াগোনাল। ডায়াগোনাল মানে আশা করি তোমরা জানো, ডায়াগোনাল মানে হচ্ছে কানেক্টিং পয়েন্টস অফ দ্য কর্নার পয়েন্ট, কানেক্টিং লাইন অফ দ্য কর্নার পয়েন্টস। তো এই যে কর্নার পয়েন্ট গুলোকে আমরা যোগ করলাম, অপোজিট কর্নার, সরি। তো তাইলে এটা হচ্ছে একটা ডায়াগোনাল। তো 4টা সাইডের লেংথ আর একটা ডায়াগোনাল যদি তোমার জানা থাকে, তুমি আঁকতে পারবা। তাইলে কয়টা জিনিস লাগলো? 4টা সাইডের লেংথ প্লাস একটা ডায়াগোনাল, 5টা জিনিস। আবার নাম্বার 3 দেখো 3 সাইড এন্ড 2 ডায়াগোনাল, 3টা সাইডের লেংথ আর 2টা ডায়াগোনালের লেংথ জানা থাকতে হবে। তাইলে আবারও আমার 5টা জিনিস লাগতেছে। তো 3টা সাইডের লেংথ বলতে আমরা ধরে নিলাম যে একটা, দুইটা, 3টা জানি, এটা একটা ডায়াগোনাল জানি, আর একটা ডায়াগোনাল এটা জানি। এইভাবে জানা থাকলেও, হ্যালো, তোমরা কি দেখতে পাচ্ছিলে? মাঝখানে ভিডিওটা স্টার্ট হয়ে গেছিল দেখছিলাম। না স্যার, দেখিনি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো তাইলে এখানেও দেখা যাচ্ছে কি 5টা ইনফরমেশন লাগতেছে। 4 নম্বরে আসো, 3 সাইড এন্ড 2 ইনক্লুডেড অ্যাঙ্গেল, 3টা সাইড আর 2টা অ্যাঙ্গেল, তাহলে 3 প্লাস 2, আবারও 5টা জিনিস আমাদের জানা লাগতেছে। দেন 5 নম্বরে দেখো 2 সাইড এন্ড 3 অ্যাঙ্গেল, 2টা সাইড আর 3টা অ্যাঙ্গেল। তো তাইলে এখানেও দেখা যাচ্ছে টোটাল 5টা জিনিস আমার জানা লাগতেছে। এই কারণেই আনসার হচ্ছে 5। 5 প্যারামিটারস ইউ নিড টু নো in order to draw a quadrilateral. Very important. Okay, remember. Acha, now let us move forward and let us take a look at construction 4. আচ্ছা, যেহেতু আমরা এখানে আসলে কোয়াড্রিল্যাটারাল পড়তেছি, এটা পড়তে ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না। তো এটা শুরুতে আসলে আমরা একটা কাজ করে নিই, বেসিক যে কোয়াড্রিল্যাটারালের শেপগুলো আছে না, সেগুলোর ব্যাপারে আমরা আসলে একটু আইডিয়া ডেভেলপ করে নিই, ঠিক আছে? ওকে, আমি আসলে একটু শিওর হচ্ছিলাম যে বোর্ডের কোন কোন পার্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তো তাইলে বেসিক যে কোয়াড্রিল্যাটারাল টাইপ গুলো আছে সেগুলোর ক্যারেক্টারিস্টিক গুলো জানতে হবে, তাইলে আমরা ওগুলা ড্র করতে বললে ইজিলি আঁকতে পারবো। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এই জিনিসগুলো তোমরা একটু নোট নিয়ে নাও। তোমরা হয়তো ভাবতে পারো স্যার রেক্ট্যাঙ্গেল এটা আমরা গ্রেড 3 তে পড়ি আসছি, আপনি কি মনে করেন আমাদেরকে রেক্ট্যাঙ্গেল শিখাইতে হবে? আমাদেরকে শিখাইতে হবে, অনেক সময় মানুষ ভুলে যায়। তোমরা অনেকেই দেখবে যে বলতে পারবো না রেক্ট্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেল কত। এই দেখি, আমি জিজ্ঞেস করি, আরাফাত, রেক্ট্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি? আমি বলি। না, তুমি বলবা না। আরাফাত, গুগলে সার্চ করার আগে বলো বেটা। আমি শিওর তুমি এখন দ্রুত গুগলে সার্চ দিতেছো। বলো রেক্ট্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেল কত? সাদিয়া, বলো কত ডিগ্রি? 90। তোমাকে পাশের থেকে কে বলে দিছে?
90 ডিগ্রি। আরে তোমাদের যদি অনলাইন পরীক্ষা হয় আমার মনে হয় কি জানো, তোমরা আসলে একলা পরীক্ষা দিবা না, তোমরা বাসার সবাই মিলে একসাথে পরীক্ষা দিবা। এটাই স্বাভাবিক আসলে। আমার বাসা হইলে আমি এভাবে দিতাম। তো এইখানে স্যার হ্যাঁ বলো। শোনেন, যাদের বাসায় বড় ভাইয়া আছে তাদের বাসায় আর কি লাগে, অনলাইন এক্সাম তো এমনিতে A+ পেয়ে যাবে। না এরকম হয় না আসলে। অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। তারপরে হচ্ছে কি অপোজিট সাইডস আর ইকুয়াল, এটা এটার ইকুয়াল হবে আর এটা এটার ইকুয়াল হবে। আমরা আজকে এটা ভালো মতো শিখবো, বেসিক ডেভেলপ করতে হবে। আমি আবার বলতেছি, যে কারণে এগুলো নিয়ে সময় নষ্ট করতেছি। অপোজিট সাইডস আর ইকুয়াল। আরো একটা জিনিস কি, ডায়াগোনাল গুলা ইকুয়াল, দুটোটা ডায়াগোনাল একটা একটা ইকুয়াল হবে। আরো ক্যারেক্টারিস্টিক আছে, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। ডায়াগোনাল গুলা বাইসেক্ট ইচ আদার মানে এই যে টোটাল লেংথ যদি 8 সেন্টিমিটার হয়, তাইলে এই যে পয়েন্টে এটা 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটারে ভাগ হবে। তার মানে দুইটা ইকুয়াল ভাগে ভাগ করবে। এই ডায়াগোনালটাকে দুইটা ইকুয়াল ভাগে কেটে ফেলছে। আবার সেম ঘটনা ঘটবে এইটার ক্ষেত্রে, এই ডায়াগোনালটা দুইটা ইকুয়াল ভাগে কেটে ফেলছে। তো তাইলে এই জন্য আমরা বলি ডায়াগোনালস দে বাইসেক্ট ইচ আদার, একজন আরেকজনকে দুইটা ইকুয়াল ভাগে ভাগ করে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, এই সব ক্যারেক্টারিস্টিক গুলা আমি পরের ক্লাসে জিজ্ঞেস করব। যে যে আনসার দিতে পারবে না তাকে জুম এর মধ্যে দিয়ে ঢুকে পিটাবো, ঠিক আছে? মনে থাকে যেন। না স্যার। কি না স্যার স্যার? কোনটা কোনটা স্যার কোনটা? এই যে এইখানে রেক্টেঙ্গেলের ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করব, বলবো জিজ্ঞেস করবো যে নাজমুল ডায়াগোনাল গুলো কি ইকুয়াল ছিল, তখন তুমি বলতে হবে জি স্যার ইকুয়াল ছিল। তারপরে জিজ্ঞেস করবো আরাফাত ডায়াগোনাল গুলোকে একটা একটা বাইসেক্ট করে, তুমি বলবা যে ইয়েস বাইসেক্ট করে, এভাবে হ্যাঁ করে। ঠিক আছে? তারপরে সাদিয়া, তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার আশেপাশে কেউ আছে, তুমি বলবা নাই, তখন এবার তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে? ওকে, তাইলে এখন রেক্টেঙ্গেলের পরে আমরা আসবো প্যারালেলোগ্রাম। নাম্বার 2 হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামে কোথায়? প্যারালেলোগ্রাম বানান ভুলে গেছি, এর ডাবল এল এখানে না এখানে ভুলে গেছি, যাই হোক তোমরা দেখে নিবা। প্যারালেলোগ্রাম কি জানো? এটা রেক্টেঙ্গেলের সাথে একটু রিলেশন আছে। যেমন রেক্টেঙ্গেল ছিল এরকম, তাই না? রেক্টেঙ্গেলে অপোজিট সাইড গুলা ইকুয়াল এবং অ্যাঙ্গেল গুলা 90 ডিগ্রি ছিল। তুমি একটা রেক্টেঙ্গেলকে এই দিক থেকে একটু ধাক্কা মেরে যদি একটু বাঁকা করে দাও, তাইলে রেক্টেঙ্গেলটা কিরকম হয়ে যাবে দেখি বলো তো? এরকম একটু বাঁকা হয়ে যাবে না? বাস, এটা একটা প্যারালেলোগ্রাম হয়ে গেছে। তো তাইলে দেখো অপোজিট সাইড গুলা কিন্তু এটার এখনো ইকুয়াল থাকবে, কিন্তু অ্যাঙ্গেল যেটা আগে 90 ডিগ্রি ছিল সেই অ্যাঙ্গেল গুলা এখন আর কি থাকবে না, 90 ডিগ্রি থাকবে না। তাইলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে this will not be equal to 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। তাহলে ক্যারেক্টারিস্টিক গুলো আমরা একটু লিখে ফেলি। ক্যারেক্টারিস্টিকে ফার্স্টে আমরা বলতে পারি অপোজিট সাইডস আর ইকুয়াল। অপোজিট সাইডস অ্যাকচুয়ালি আরেকটা কথা বলা যায়, প্যারালাল এন্ড ইকুয়াল। দেখো এটা যেরকম এটাও এরকম, একটা একটা প্যারালাল, এটা এরকম এটাও এরকম, একটা একটা প্যারালাল। তাহলে অপোজিট সাইডস আর প্যারালাল। ও এখানে ডাবল এল মনে পড়ছে, তাহলে ফার্স্টে ডাবল এল হবে। তাহলে প্যারালাল এন্ড ইকুয়াল। সাদিয়া তোমার পাশে কে ছিল, শাহজাহান না শাহাবুদ্দিন? তারপরে হচ্ছে অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি। কে ছিল? স্যার কেউ কি তার ভুল স্বীকার করবে কখনো? এই এটা ভুলের কি আছে ভাই, কেউ স্যার না। মিস করতে পারে। ভুল না স্যার, ইয়ে আর কি চুরি করছে এটা কি আর স্বীকার করবে? অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি, না নট, এটা খেয়াল রাখতে হবে যে নট 90 ডিগ্রি, ঠিক আছে? তারপরে আচ্ছা কেউ একজন আমাকে বলো, কেউ একজন বলতে কে বলবা দেখি? নাজমুল তুমি বলো, এখানে ডায়াগোনাল গুলা ইকুয়াল হবে নাকি হবে না? কোনখানে স্যার, এই যে রেক্টেঙ্গেলে? না না, রেক্টেঙ্গেলটা তো আমি বলেই দিয়েছি, তুমি বলো প্যারালেলোগ্রামে গেলে। প্যারালেলোগ্রামের ডায়াগোনাল ইকুয়াল হবে।
ওয়েট, আগে আমি ডায়াগোনাল দুইটা ড্র করি, তুমি দেখো দুইটা। এই যে এটা হচ্ছে একটা ডায়াগোনাল, এইটা হচ্ছে আরেকটা ডায়াগোনাল। তোমার এখন কি মনে হয় ডায়াগোনাল দুটোটা কি একটা একটা ইকুয়াল? নো। এই তো, কেয়ারফুল, ঠিক আছে? তাহলে ডায়াগোনালস আর নট ইকুয়াল। এই জিনিসগুলো ভালো মতন বুঝলে কনস্ট্রাকশন গুলো খুব ইজি হয়ে যাবে, ট্রাস্ট মি। তারপর ডায়াগোনালস ওই আগের মতো, দে বাইসেক্ট ইচ আদার। এখন বাইসেক্ট ইচ আদার মানে এই টোটালটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 4 সেন্টিমিটার, এই পার্ট হবে 4 সেন্টিমিটার। এখন এই ডায়াগোনালটা তো একটু ছোট না, ওইটা যেহেতু 8 সেন্টিমিটার ধরছি, এটা ধরে নি হচ্ছে 6 সেন্টিমিটার। এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এই পার্ট হবে 3 সেন্টিমিটার, এই পার্ট হবে 3 সেন্টিমিটার। তাহলে এটাও বাইসেক্ট হয়েছে না, দুইটা ইকুয়াল ভাগে ভাগ হয়েছে, আবার এটাও দুইটা ইকুয়াল ভাগে ভাগ হয়েছে, ঠিক না? তো এই কারণে দে বাইসেক্ট ইচ আদার। ওকে, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। স্যার, বলো। প্যারালেলোগ্রামে অ্যাঙ্গেলস কত ডিগ্রির হয়? এটা ডিপেন্ড করে, এটা কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে ইনশাআল্লাহ। ইট ক্যান বি এনি অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস যেটা দেখতে পারো, অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। এই অ্যাঙ্গেলটা যত হবে না, ঠিক ওইটার অপোজিট এই অ্যাঙ্গেলটাও তত হবে। আবার এই অ্যাঙ্গেলটা যত ডিগ্রি হবে, ঠিক এটার অপোজিট এই অ্যাঙ্গেলটাও ঠিক সেম হবে। এটা আরেকটা জিনিস বলা যায়। আমি পরের দিন এগুলো পড়া নিব, বারবার বলতেছি, অবশ্যই শিখে রাখবা। এরপর আমরা দেখব স্কয়ার। স্কয়ারে কি হবে? চারটা সাইড একটা একটা ইকুয়াল হবে। এটা 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 এটা, তার মানে এটা 3 সেন্টিমিটার হইলে এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, and the angles will be 90 degree। তাহলে ক্যারেক্টারিস্টিক যদি লিখতে যাই, all sides equal। ও সবগুলো লিখতে গেলে অনেক টাইম নষ্ট হয়, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা পরে ভিডিওটা শুনে শুনে খাতার মধ্যে একটু লিস্ট আপ করে ফেলিও প্লিজ। ওকে, তো এখানে সবগুলা সাইড ইকুয়াল, অল সাইডস আর ইকুয়াল, all angles are 90 degree, 90 90 90 90, all angles are 90 degree। Then we talk about the diagonal. Obviously the diagonals are going to be equal, the diagonals will be equal, okay, and the diagonals bisect each other, দুইটা ইকুয়াল ভাগে ভাগ করে। আরেকটা এক্সট্রা যে ক্যারেক্টারিস্টিকের কথা আমরা এখানে বলবো সেটা হচ্ছে they bisect each other at 90 degree। তার মানে কি, এখানে দুইটা ডায়াগোনালের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা কিন্তু আমরা এতক্ষণ প্যারালেলোগ্রাম আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখি নাই, এটা শুধুমাত্র এখানে স্কয়ারের ক্ষেত্রে they will bisect each other, তার মানে হচ্ছে এই পার্ট এই পার্টের ইকুয়াল হবে, ঠিক আছে? and they bisect each other at 90 degree or perpendicularly we can say। এই ক্যারেক্টারিস্টিক গুলো দয়া করে একটু লিখে নিবা। এটা হচ্ছে স্কয়ার। এখন স্কয়ারকে যদি আমরা একটু ধাক্কা মেরে বাঁকা করে দিই তাইলে আমরা কি পেয়ে যাব? এটা আসলে হয় নাই, চারটা সাইড ইকুয়াল থাকতে হবে, এতটুকু দিলে আসলে মনে হয় চারটা সাইড ইকুয়াল থাকে। তো এইটা হচ্ছে কি, স্কয়ারকে আমরা ধাক্কা মেরে বাঁকা করে দিছি, আমরা এটাকে করে দিছি রম্বাস, রম্বস, ঠিক আছে? একটু মজা করে বললাম রম্বাস, বাঁশ না, এটা আসলে এটা কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, তো এখানে কি হবে, আমি সেম বক্সটাকে জাস্ট একটু বাঁকা করে দিছি, তো চারটা সাইড এখনো কি থাকবে, একটা একটা ইকুয়াল থাকবে, কিন্তু অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি ছিল, এখন কি আর অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি আছে? নাই। তাইলে এখানে অ্যাঙ্গেল গুলা 90 ডিগ্রি হবে না, ঠিক আছে? they will not be equal to 90 degree। and then let us talk about the diagonal। will the diagonal be equal to each other? Definitely not। You can see that this diagonal is a little bit longer and this is a little shorter, but still they will bisect each other। That means this part will be equal to this part, this part will be equal to that part, and they will be bisecting each other at 90 degree। 90 degree, that means they will bisect each other perpendicularly। So 90 ডিগ্রির কথাটা আসে কোথায়? বাইসেক্টর, এই যে সরি ডায়াগোনালের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা থাকবে শুধুমাত্র স্কয়ার আর রম্বাসের ক্ষেত্রে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এলা আমি একবার একটা
কনস্ট্রাকশন করতে গিয়ে আটকে গেছিলাম, কিছুতেই সলভ করতে পারি না। মফসুল স্যারের সাথে ডিসকাস করতেছি, পারতেছি না, কিভাবে হবে। আমি গুগলে সার্চ দিচ্ছি, এটা করতেছি সেটা করতেছি, কোনোদিকে কোনো আইডিয়া আসতেছে না। দেন সাডেনলি এই ইনফরমেশনটা আমি গুগলে পাইছি যে রম্বাসের এই ডায়াগোনাল গুলা একটা একটাকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে, পারপেন্ডিকুলারলি। তার মানে হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা থাকবে 90 ডিগ্রি। এই একটা ইনফরমেশন দিয়ে আমি কনস্ট্রাকশনটা সলভ করে ফেলছিলাম। এত যে শান্তি লাগছে। যাই হোক, এটা আসলে আমি জানি না তোমাদেরকে বুঝতে পারবো কিনা, বাট যে জিনিসটাতে তুমি ইন্টারেস্টেড ওইটাতে মনে করো তুমি একটা প্রবলেম ফেস করছো, তুমি এদিকে খুঁজতেছো ওইদিকে খুঁজতেছো, এন্ড সাডেনলি তুমি একটা কিছু পাই গেছো এন্ড ইউ সলভড ইট। এটার যে একটা আনন্দ, ওহ মানে কি বলবো, এটা আসলে তোমরা হয়তো ভাবতে পারো স্যার পাগল, পড়ালেখা নিয়ে স্যারে মজা পাই। পাগল, শিওর পাগল। তো এরকম আসলে আমরাও আমাদের অনেক স্যারকে মনে করতাম। তো তোমরা যদি আমাকে পাগল মনে করো, তোমাদেরকে দোষ দেওয়ার কিছু নেই। তো এই কারণে যেটা বলবো, তোমরা এখানে ক্যারেক্টারিস্টিক গুলো একটু লিস্ট আপ করে ফেলবা। কি ক্যারেক্টারিস্টিক রম্বসের জন্য? অল সাইডস আর ইকুয়াল, অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি, ডায়াগোনালস আর নট ইকুয়াল, বাট দে বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি, মিন্স at 90 ডিগ্রি। এই ক্যারেক্টারিস্টিক গুলো আমি নেক্সট দিন একটা একটা ধরে ধরে জিজ্ঞেস করবো সবাইকে। আমি জিজ্ঞেস করবো, সাদিয়া তুমি বলো যে মানে রম্বসের ডায়াগোনাল গুলা পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে নাকি পারপেন্ডিকুলারলি করে না? তখন তুমি আমাকে বলতে হবে, জি স্যার পারপেন্ডিকুলারলি করে, প্যারালেলোগ্রামে পারপেন্ডিকুলারলি করে না। এইভাবে বলতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন চারটা। লাস্ট আরেকটা যেটা দেখবো, যে টাইপের কোয়াড্রিলেটারাল আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হচ্ছে এটার শুধুমাত্র একটাই ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কি জানো? দুইটা সাইড প্যারালাল হবে। আমার আসলে এত ভয়ঙ্কর লেভেলের বাজে ডায়াগ্রাম হচ্ছে, আমি যখন ক্যামেরার দিকে দেখি লাগে যে এটা কি ড্র করলাম। আচ্ছা, তো আমি তো এত মেজারমেন্ট করে ড্র করতেছি না, এই জন্য আসলে এরকম গাঠিয়া লেভেল হচ্ছে। যাই হোক, তো একটা সাইড, এই দুইটা সাইড ইকুয়াল না, সরি এইভাবে দাগ দিলে ইকুয়াল বোঝায়, কিন্তু এরা ইকুয়াল হবে না, শুধু প্যারালাল হবে। তাইলে আমরা কি লিখবো? এটার একটাই ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে টু সাইডস আর প্যারালাল। টু সাইডস আর প্যারালাল, আর কোনো ক্যারেক্টারিস্টিক নাই। তুমি বলতে পারবে না যে এই সাইডের ইকুয়াল বা দুইটা সাইড ইকুয়াল। কোনো সাইডের ইকুয়াল না, সবাই যার যার মতো, ঠিক আছে? খালি একটা জিনিসই মেইনটেইন হবে, সেটা হচ্ছে দুইটা সাইড প্যারালাল থাকবে। তার মানে হচ্ছে কি, এই যে এখানে যে ডিসটেন্স এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এখানে যে ডিসটেন্স এটাও হবে 3 সেন্টিমিটার। তখনই বলতে পারবো এই দুইটা লাইন প্যারালাল, ঠিক আছে? তো এটাই একটা ক্যারেক্টারিস্টিক, এবং সেটার নাম হচ্ছে কি, ট্রাপিজিয়াম। ও রোজা রেখে আমার কথা বললে খিদে লেগে যায়। যাই হোক, আমাদের কষ্টের জন্য আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিবে। ঠিক আছে, তো তাইলে এই 5টা বেসিক টাইপের কোয়াড্রিলেটারাল আমরা শিখে গেলাম। আমাদের হাতে এখনো বেশ কিছু সময় আছে, ইনশাআল্লাহ আমরা কনস্ট্রাকশন নাম্বার 4টা এখন দেখব, ঠিক আছে? তো সবাই কনস্ট্রাকশন নাম্বার 4 এ আসো। কনস্ট্রাকশন নাম্বার 4, এখানে কি বলছে? টু ডায়াগোনালস। ওকে, ডায়াগোনাল কি সেটা আমরা এখন জানি, তাই না? কোনো টেনশন নাই। টু ডায়াগোনালস এন্ড অ্যান ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন দেম অফ আ প্যারালেলোগ্রাম আর গিভেন। প্যারালেলোগ্রাম, একটু আগে আমরা দেখছি প্যারালেলোগ্রামের ডায়াগোনাল গুলো একটা একটা বাইসেক্ট করে ঠিকই, কিন্তু 90 ডিগ্রিতে করে না, তাই না? যদি রম্বাস হইতো তাইলে ওই অ্যাঙ্গেলটা না দিলেও হইতো, কারণ রম্বাসের ওইটা আমরা কি জানি, এরা 90 ডিগ্রিতেই করবে। তো আর বলার কিছু নাই। তো ঠিক আছে, তাইলে কি কি দেয়া আছে? দেয়া আছে two diagonal and an included angle between them of a parallelogram are given, construct the parallelogram। কিভাবে আমরা ড্র করব? চলো আগে আমরা যেগুলো গিভেন সেগুলো নিয়ে নিই। তো প্যারালেলোগ্রামের একটু আগে যেটা আমরা দেখছি, যদি একটু মনে থাকে, কেউ একজন একটু আমাকে বলো, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো কি ইকুয়াল ছিল নাকি ইকুয়াল ছিল না? স্যার ইকুয়াল ছিল না। ভেরি গুড, ভেরি গুড, ইকুয়াল ছিল না। তাইলে এই যে এখানে আমরা যে দুইটা কনস্ট্রাকশন 4, যে দুইটা ডায়াগোনাল আমরা এখন নিব, ডেফিনেটলি এরা একটার একটা ইকুয়াল হইতে পারবে না। এটা আরেকটা বেসিক। টিচাররা যেসব জিনিস দেখে আসলে বুঝবে যে তোমার কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, এটা হচ্ছে তার মধ্যে একটা। যারা জানে না তারা কি করবে, দোনোটা হয়তো ইকুয়াল নিয়ে ফেলতে পারে, ভাববে যে ইকুয়াল নিয়ে ফেললে ওদের একটু ড্র করতে সুবিধা। তো এই জন্য কি করবে, দোনোটা ইকুয়াল নিয়ে ফেলবে। তো দোনোটা ইকুয়াল নিয়ে ফেললেই খাবে ধরাটা। তাইলে ডায়াগোনাল একটা ধরলাম D1 আর একটা ধরলাম D2। তো একটা একটু ছোট আর একটা একটু বড় নিব।
ঠিক আছে, এবং নেয়ার সাথে সাথে একটা কাজ করে রাখবো কি জানো, এই দুটোটাকে আমরা বাইসেক্ট করে রাখবো। কি করে রাখবো? বাইসেক্ট। বাইসেক্ট করা মানে কম্পাসটাকে এভাবে বসাই, উপরে একটা দেয়া, নিচে একটা দেয়া, দেন এখানে বসাই, আবার এখানে একটা দেয়া, এখানে একটা দেয়া। তো এভাবে যদি করো তাহলে এটা এখানে বাইসেক্ট হবে, তাই না? ঠিক সেম কাজ এটার জন্য যদি করো, তো তাইলে এই পয়েন্টে এরা কি হবে? বাইসেক্ট হবে। এই পার্টটুকু হবে হাফ d2, এই পার্টটুকু কি হাফ d2, এখানে এই পার্ট হবে হাফ d1 আর এটা হবে হাফ d1। তো আমরা ডায়াগোনাল গুলোকে বাইসেক্ট করে ফেলবো, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে আরেকটা জিনিস কি দেখো, ডায়াগোনাল গুলোর মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, তাই না? ধরে নিই সেই অ্যাঙ্গেলটা হচ্ছে x। তো এগুলো হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশন। তো এখন আমরা কি করব, এই গিভেন ইনফরমেশন থেকে আমাদের প্যারালেলোগ্রামটা ড্র করতে হবে। তো এখানে যেহেতু বুঝেই গেছো বাইসেক্ট করতে হবে, আমি এই সাইন গুলো একটু মুছে ফেলতেছি। এখন তোমরা কিন্তু মুছবা না খাতা থেকে, ঠিক আছে? তোমাদের খাতায় থাকতে হবে। আমি খালি এখানে একটু স্পেস বানাচ্ছি যাতে আমি ড্রয়িংটা করতে পারি। তোমরা কিন্তু মুছবা না, আমি আবারও বলতেছি। ওকে, তো তাইলে ফ্রম এনি রে, সরি রেটা একটু এভাবে না নিই, এই রেটা একটু বাঁকা করে নিব। ফ্রম এনি রে বিই উই কাট, সবচেয়ে বড় যে ডায়াগোনালটা আছে না সেটা আমরা এই বড় এটা নিচে বড় ডায়াগোনাল, তাইলে কি করব, এইটার যে d2, তো d2 টোটালটা আমরা এখানে কি করব, কাটবো। ঠিক আছে, এই যে আমরা উই কাট bd ইকুয়াল টু d2, কিসের ইকুয়াল করে কাটছি আবারও বলতেছি, ফ্রম এনি রে বিই উই কাট bd ইজ ইকুয়াল টু d2 টোটালটা, নট হাফ। প্রথমে আমরা কি করব, টোটাল d2 টা নিয়ে কাটবো, ঠিক আছে? দেন তারপরে কি করব, এরপরে হাফ d2 নিয়ে তখন এবার এখানে আরেকটা দাগ দিব। বুঝতে পারছো? প্রথমে ফুল d2 এর মেজারমেন্ট নিয়ে কাটবো, দেন হাফ d2 নিয়ে একটা দাগ দিব। ওকে, তো হাফ d2 নিয়ে যদি কাটি, এটা ধরলাম ও পয়েন্ট, ঠিক আছে? এখন ও পয়েন্টে আমাদেরকে একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে, যেটা কিনা আমাদের এখানে দেয়া আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি আমরা এখানে ড্র করি, তোমরা জানো একটা অ্যাঙ্গেল কিভাবে ড্র করতে হয়, এটা আমি ডিটেইলসে দেখাচ্ছি না। তো অ্যাঙ্গেলটা এভাবে তোমরা মনে করলে ড্র করলে, এই লাইনটা একটু এদিকেও কি করতে হবে, এটাকে এক্সপান্ড করতে হবে। এরপরের কাজ কি, এই যে হাফ অফ d1 নিবা, d1 ফুলটা না, হাফ অফ d1 নিবা, এতটুকু নিয়ে এই যে জিরোতে বসায় উপরে একটা কাট দিবা, জিরোতে বসায় নিচে একটা কাট দিবা। ঠিক আছে, এই যে দুইটা পয়েন্ট পাইছো, এই দুইটা পয়েন্টকে এ আর সি নাম দাও। জয়েন এ কমা বি, জয়েন এ কমা ডি, জয়েন বি কমা সি, জয়েন সি কমা ডি। এ বি সি ডি is our desired parallelogram. Finish. কারো কোনো ডাউট আছে? না স্যার। স্যার বলো। বিই লাইনটা কত ডিগ্রি নিছেন? এটা BE কোনো ডিগ্রি না, এটা তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, ইচ্ছা মতো। তুমি যদি চাও তাইলে নরমালি আমরা যেরকম সোয়াই নেই না, ওই রকম নিতে পারো। আমি দেখাচ্ছি, যদি আমরা সোয়াই করতাম, সোয়াই মানে হচ্ছে যে বিই লাইনটা আমরা এরকম নিলাম, যেরকম আমরা সবসময় নেই। তো বিই লাইনটা থেকে আমরা প্রথমে কি কাটবো, d2 এর ইকুয়াল করে bd কাটবো, দেন হাফ d2 এর ইকুয়াল করে এখানে এটা কাটবো, দেন এই পয়েন্টে ওই যে x অ্যাঙ্গেলটা ড্র করব। তো x অ্যাঙ্গেলটা ড্র করলাম, দেন ওটা ও পয়েন্ট হইলো। তো এটা ধরে নিলাম OG আর এটা ধরে নিলাম OH। তো OG থেকে আমরা হাফ d1 এর ইকুয়াল করে OA কাটবো, এবং OH থেকে হাফ d1 এর এই যে এখান থেকে যতটুকু না, ঠিক ওইটার ইকুয়াল করে এখানে কাটবো, সেটার নাম দিব C। তাইলে OH থেকে OC, OG থেকে OA কাটবো। তারপর AB যোগ করব, AD যোগ করব, BC যোগ করব, CD যোগ করব, দেন ABCD is our desired parallelogram. কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। শোনো, তোমাদেরকে আমি একটা কথা বারবার বলতেছি, আমি তোমাদেরকে কম কম পড়া দিতে শুধু একটা জিনিসের কারণে, যে ভালো মতো যাতে শেখার টাইম পাও, এরকম যাতে না হয় যে আমি তোমাদেরকে একদিন অনেক কিছু পড়াই ফেলছি, তোমরা কোনোটা আসলে বাসায় ভালো মতো রিভিশন দিতে পারলে না, শিখতে পারলে না। আমি তোমাদেরকে বারবার বলতেছি, এই যে গ্রেড 10 এর অনেকে আমাকে রিকোয়েস্ট করে, বলছে স্যার এই টপিকটা আবার একটু পড়ান, এই টপিকটা ভুলে গেছি। কেন ভুলে গেছে জানো? কেন ভুলে গেছে বলো তো? কারণ আমি ওদেরকে রিভিশন দেয় না। ভালোভাবে পড়েনি। ভালোভাবে পড়েনি ওই বলতে যে কি, সময় আমি আপনি তোমাদেরকে পড়াইছেন। এখন করতে বলছি না, 7.1 করতে বলছি, তোমরা অনেকে 7.1 করো নাই। করলে আমাকে ডাউট জিজ্ঞেস করতে, আমি সেগুলো ডিসকাস করতাম। তুমি এখন আমাকে জিজ্ঞেস করতেছো না, তো আমি কিভাবে জানবো তোমার কোনটা ডাউট?
ঠিক আছে? তো এখন ওদের এই ডাউট গুলো, এখন সামনে বোর্ড এক্সাম আসতেছে, ওরা এখন সিরিয়াস হয়েছে, তো এখন ওর অনেক প্রবলেম ফেস করতেছে। তো সময়ের পড়াটা সময় করে ফেলো ডাইরেক্টের ভিতরে তো মন চাই। ওকে, তো তাইলে এটা একটু প্লিজ তোমাদের, এটা হচ্ছে সময়, এই সময়টার জন্য পরে যাতে তোমরা আফসোস না করে, এই কারণে তোমাদেরকে আসলে আমি রিকোয়েস্ট করি, বাট তোমরা শোনো না। প্লিজ একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি বেশি কিছু করাচ্ছি না, খুবই অল্প অল্প শেষ করতেছি। নাইলে গ্রেড 10 এ 7.1 7.2 আমি একদিনে শেষ করি, একদিন ম্যাক্সিমাম 2 দিন নিব, কোনো একদম বুলেটের মতো যাব। ঠিক আছে? তো এখন যে এরকম ডিটেইলসে ডিসকাস করতেছি, তখন আমি ওদেরকে রেক্টেঙ্গেল কি এটা বলবো না, স্কয়ার কি আমি বলবো না, এগুলো বলার টাইম নেই, এগুলো তোমরা গ্রেড 3 থেকে শিখে আসতেছো। কিন্তু তোমাদেরকে এখন আমি জিনিসটা আবার রিপিট করাচ্ছি যাতে মেমোরিতে রিফ্রেশ হয়, ভালো মতো শিখো, ফাউন্ডেশনটা ভালো মতো দাও, বিল্ডিং অনেক সুন্দর হবে। ঠিক আছে? সো প্লিজ, তো এখন তোমরা যদি চাও তাহলে আমি কনস্ট্রাকশন 5 টাও আসলে করাইতে পারি, খুবই ইজি। তোমরা করবা কিনা সেটা হচ্ছে বিষয়। স্যার করে ফেলেন, আজকে একটাই তো আছে। না, কনস্ট্রাকশন 5 এর পরে এক্সাম্পল গুলোও করতে হবে। তো তোমরা যদি চাও তাহলে এক্সাম্পল গুলো সহ কনস্ট্রাকশন 5 টা আমরা পরের দিন করি, যেহেতু তোমাদের অলরেডি হোমওয়ার্ক আগে থেকে কিছু বাকি, ওগুলো তোমরা একটু করতে পারো। স্যার কালকে কি কিছু হোমওয়ার্ক দিয়েছিলেন? আমি কালকে বাসটাতে ঘুম চলে এসেছিল, মাথা স্যার ব্যথা করতেছিল। এটা আসছে আরেকটা কথা, স্যার মাথা ব্যথা আরেকটা কথা, করতেছিল কালকে, এজন্য চলে গেছি। ফিজিক্স এক্সাম কি হবে? ফিজিক্স এক্সাম? হ্যাঁ, এক্সাম আপনি বললেন নেক্সট স্যাটারডে। নেক্সট স্যাটারডে এক্সাম কই বললাম? আমি তো ক্লাস টেস্টের কথা বলতেছিলাম না। কালকে আপনি মোশনে টেস্ট ল অফ ফলিং বডি। ফার্স্ট ল যেটা বলে সেম টাইমে সেম ডিসটেন্স কভার করবে সবগুলা বডি। কখন? যখন তুমি উইদাউট এনি রেজিস্ট্যান্স, মানে এই দুইটা বডিকে আমি যদি নিচে পড়তে দেই, এখন মনে করে রুমটা ভ্যাকুয়াম, এটার উপর গ্র্যাভিটি ছাড়া আর অন্য কোনো ফোর্স কাজ করতেছে না, তখন কি হবে? এই দুইটা দেখবা একসাথে মাটিতে এসে পড়বে। এটার একটা ভিডিও তোমাদেরকে আমি পাঠাইছিলাম, যেখানে একটা ফেদার আর একটা আয়রন বল দুইটাকে একসাথে ছেড়ে দেওয়া হয়, দুটোটা একসাথে মাটিতে এসে পড়ে। ওই ভিডিওটা যদি কারো মানে না পাও তাহলে আমাকে বলি, আমি আবার লিংক পাঠাবো। তো এটা হচ্ছে পাই নাই। পাও নাই? আচ্ছা, আরে এটা আরাফাত না। আমাদের টিউশন গ্রুপেও পাঠাইছিল স্যার। আচ্ছা আমি আবার দিব, কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয় না। তো ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ল, সেটা বলে কি অল বডিজ ফলিং ফ্রম দ্য সেম হাইট without any resistance will cover the same distance in same amount of time. এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলে? সেকেন্ড ল বলে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু টাইম। তো কোনো কিছু যখন একটা এটার প্রপোর্শনাল বলবে, আমাদের বুঝে নিতে হবে এটা যদি ডাবল হয় এটাও ডাবল হবে। তার মানে টাইম যখন ডাবল হয়ে যাবে ভেলোসিটি ডাবল, টাইম যখন 3 টাইমস হবে ভেলোসিটিও 3 টাইমস। এই জিনিসটাই এমসিকিউ তে আসবে। ঠিক আছে? যারা জানবে তারা ইজিলি আনসার করতে পারবে। ভেলোসিটি আর টাইম হচ্ছে প্রপোর্শনাল, তো তাইলে কি হবে? টাইম ডাবল হইলে ভেলোসিটিও ডাবল হয়ে যাবে। এবার থার্ড ল। থার্ড ল যেটা বলে h is proportional to t স্কয়ার। তার মানে কভার ডিসটেন্স, অসুবিধা নেই, এটা নিয়ে যাও, আমার কাছে একটা আছে। কভার ডিসটেন্স ইজ প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য টাইম। তার মানে কি টাইম যদি ডাবল হয়, হাইট হয়ে যায়, সরি কভার ডিসটেন্স কি হবে? টাইম 2 টাইমস হয়ে গেছে না 2 এর স্কয়ার, কারণ টাইম 2 টাইমস হয়ে গেছে, তাহলে 2 এর উপর একটা স্কয়ার হবে, 2 স্কয়ার মানে কত? 4। তার মানে কভার ডিসটেন্স হয়ে যাবে 4 টাইমস। এই জিনিসটা বুঝার আছে। ঠিক আছে? দেখো টাইম যদি 2 টাইমস হয়, এটা আমরা এভাবে লিখি, টাইম আমি বললাম যে ডাবল হয়ে গেছে, তাইলে হাইট কতটা? হাইট না সরি, কভার ডিসটেন্স হয়ে যাবে 4 টাইমস। টাইম আমি বললাম 3 টাইমস হয়ে গেছে, তাইলে হাইট কত টাইমস হয়ে যাবে? 9 টাইমস। মাঝে মাঝে আমি কোশ্চেন একটু উল্টা করে দিতে পছন্দ করি। সেটা কি এরকম? আমি বলবো যে কভার ডিসটেন্স 16 টাইমস হয়ে গেছে, তাইলে টাইম কত টাইমস হয়েছে দেখি বলো তো? 4 টাইমস। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে? তখন আবার বলিও না যে এই যে 2 কে স্কয়ার করলে ওইটা পাবো, 3 কে স্কয়ার করলে ওইটা পাবো, তো ওইটাকে যদি রুট ওভার করো তাইলে এটা পাবা। তো এটা তোমার খেয়াল রাখতে হবে যে টাইমেরটা দেয়া আছে নাকি হাইটেরটা দেয়া আছে।
টাইমেরটা যদি দেয়া থাকে এটাকে স্কোয়ার করলে ওইটা পাবা, হাইট কত টাইমস হচ্ছে সেটা যদি বলা থাকে এটাকে রুট ওভার করলে তুমি টাইমেরটা পাবা। বুঝতে পারছো? এটার উপরে কিন্তু এমসিকিউ আসবে কালকে। ওকে, এই তিনটাই আছে ল। Okay. আর কোনো কিছু জিজ্ঞেস করবা, করলে করতে পারো। তারপর আরেকটা জিনিস একটু ভালো মতো পড়বা, সেটা আমি বলে রাখি, সেটা হচ্ছে গ্রাফ। আমি গ্রাফ খুব পছন্দ করি, খুব পছন্দ করি। তো গ্রাফের থেকে আমি জিজ্ঞেস করব যে মানে স্লোপ এই তোমরা আওয়াজ করি না, এই যে ডিসটেন্স ভার্সেস টাইম। ওকে, এই ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ যখন একটা স্ট্রেট লাইন হয় তখন এখানে ভেলোসিটি কি ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম? ইউনিফর্ম। ভেরি গুড। এখানে হচ্ছে এটা হচ্ছে স্ট্রেট লাইন যখন হবে তখন আমাদের ভেলোসিটি হচ্ছে ইউনিফর্ম, আর যদি এটা একটা কার্ভ হয় তার মানে কি এটা নন ইউনিফর্ম। এখন যদি ভেলোসিটি ইউনিফর্ম হয় এখানে কি অ্যাক্সিলারেশন থাকবে নাকি থাকবে না? ইয়েস, ইউনিফর্ম ভেলোসিটি হলে নো অ্যাক্সিলারেশন। এই তো তাহলে ইউনিফর্ম ভেলোসিটি হলে নো অ্যাক্সিলারেশন, আর নন ইউনিফর্ম ভেলোসিটি হলে দেয়ার উইল বি অ্যাক্সিলারেশন। তো তাইলে আমি কোশ্চেনটা এইভাবে বলতে পারি যে ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফে যদি এটা একটা কার্ভ হয়, কার্ভ মানে এটা ওইটা হচ্ছে স্ট্রেট লাইন, যদি কার্ভ হয় উইল দেয়ার বি এনি অ্যাক্সিলারেশন? তোমাদের এটা বুঝতে হবে যে ওকে এটা নন ইউনিফর্ম, সো দেয়ার উইল বি অ্যাক্সিলারেশন। নন ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? নন ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটি ইজ চেঞ্জিং। তো ভেলোসিটি যখনই চেঞ্জ হবে তখনই অ্যাক্সিলারেশন থাকবে, বিকজ অ্যাক্সিলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তো আমি একটু এই রকম কোশ্চেন করতে পছন্দ করি যেগুলো মানে স্টুডেন্টদের বেসিক চেক করা যায়। তো এটা একটা। তারপর এরপরে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ যদি আসে তাহলে সেটা আমরা একটু দেখি। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, এইখান থেকে আমি যে কোশ্চেনটা করতে পারি, মনে করো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন। এখন এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইনকে তুমি কি বুঝো? দেখো টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি যত ছিল ততই থাকতেছে, ভেলোসিটি বাড়তেছে না কমতেছে না, তাইলে এটা কি ইউনিফর্ম ভেলোসিটি বোঝায় নাকি নন ইউনিফর্ম? ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে যখন আমি বলবো যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে গ্রাফটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, দেখো এক্স অ্যাক্সিস এটা প্যারালাল, তখন তোমরা বলবা এখানে ইউনিফর্ম ভেলোসিটি আছে, ইউনিফর্ম ভেলোসিটি। আবার আমি যদি বলি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হুইচ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন। দেখো তো অরিজিন দিয়ে পাস করে এই লাইনটা, তাই না? তো এরকম যখন লাইনটা হবে তখন কি হবে? ভেলোসিটি কি ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম? নন নন ইউনিফর্ম, ডেফিনেটলি ইট ইজ নন ইউনিফর্ম। এখন অনেকে ভাবতে পারো কেন এটা নন ইউনিফর্ম? কারণ হচ্ছে টাইম যখন এটা ছিল তখন আমাদের ভেলোসিটি হচ্ছে এটা, টাইম যখন এখন বেড়ে এটা হয়ে গেছে ভেলোসিটিও চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? বেড়ে গেছে না? তো তাইলে টাইমের সাথে সাথে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে তো এটা নন ইউনিফর্ম। এইখানে কি হচ্ছিল এই লাইনে, টাইম যতই চেঞ্জ হোক ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, আপ ডাউন হচ্ছে না, কিন্তু এখন তো টাইম দেওয়ার সাথে সাথে ভেলোসিটি বাড়ে যাচ্ছে, তো তার মানে এখানে কি আছে? এক্সিলারেশন আছে, এন্ড ইট ইজ নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে কি এক্সিলারেশন। এই বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে। আর এখানের জন্য কি এক্সিলারেশন হচ্ছে 0, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, এইখান থেকে এই যে দেখো ভিটি গ্রাফ, এটার যদি আমরা স্লোপ ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এক্সিলারেশন। আবার যদি ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ ক্যালকুলেট করি, এটার যদি স্লোপ আমরা বের করি, সেই স্লোপটা আমাকে দিবে ভেলোসিটি। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? তো এগুলো একটু ভালো মতো পড়বা, এই রিলেটেড কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, লাস্ট আরেকটা জিনিস একটু দেখাই।